নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বইমেলা শুরু হয়ে গেছে। মীনাক্ষী মুখার্জিকে নিয়ে একটা উন্মাদনা বইমেলায় প্রথম দিন থেকে তৈরি হয়েছে, আমরা দেখেছি। 508 নম্বর স্টল ডিওয়াইএফআই এর, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি তুলে ধরলেন। এবং 2025-এ একদিকে যেমন সিপিআইএম এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 22 থেকে 25 ডানকুনিতে, এবং ডিওয়াইএফআই এরও রাজ্য সম্মেলনের খবর কিন্তু মীনাক্ষী মুখার্জি দিয়ে দিলেন। একই সাথে তাদের সদস্য সংগ্রহ অভিযান যে বছর ভর চলে, সেই খবরও আপনাদের সামনে তিনি তুলে ধরেছেন, সেগুলো আমি শোনাবো। একটা কথা বলা প্রয়োজন যে বইমেলায় যেভাবে এই এসএফআই এবং ডিওয়াইএফআই এর স্টলগুলোতে যে মানুষের উন্মাদনা দেখা যাচ্ছে, আমার মনে হয় বিগত যত বছর এই আন্তর্জাতিক বইমেলা কলকাতায় অনুষ্ঠিত হয়েছে সেগুলোকে ছাপিয়ে যাবে বই বিক্রির রেকর্ডে। মানুষের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। আরজি করের পরবর্তী অবস্থায়, যেটাতে এই মীনাক্ষীরা প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত রয়েছে, এবং আগামী দিনেও অভয়ার পরিবার যতক্ষণ না পর্যন্ত প্রকৃত বিচারটা পায়, ন্যায় বিচারটা পায়, ততদিন পর্যন্ত তারা জমি ছাড়বে না, এই অঙ্গীকারে তারা অঙ্গীকারবদ্ধ। মীনাক্ষীর মুখ থেকেই সেই সমস্ত কথার রেশ আমরা ধরেই বলছি। এবং সর্বত্র একটা আওয়াজ উঠছে, স্বচ্ছতা চাই শিক্ষাঙ্গনে, স্বাস্থ্য বিভাগে, প্রত্যেকটা জায়গায় যেখানে দুর্নীতি এবং এই রকম বেপরোয়া মনোভাব, ওষুধ, সরকারি স্বাস্থ্য বিভাগ যেগুলোতে একটা পাবলিক, জনতা যেখানে নির্ভরশীল, যেখানে আমি আপনি প্রতিদিন আমার প্রিয়জনকে নিয়ে যাচ্ছি সুস্থ করে ফিরিয়ে আনার অভিলাষে, সেইখানে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, এটা নিশ্চিতভাবে ভীষণ উদ্বেগের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মীনাক্ষীরা জমি ছাড়ছে না, তাই মীনাক্ষীদের পাশে প্রতিদিন কিন্তু ছাত্র যুবর ভিড়টা বাড়ছে লক্ষণীয়ভাবে, সেই তথ্য তিনি তুলে ধরেছেন। এরকম অনেক, আপনারা যে সমস্ত খবরগুলো জানেন না সেই খবর এই মীনাক্ষীর মুখ থেকেই শুনুন। যদিও আমি পুরোটা শোনাতে পারছি না, যেটুকু শুনবেন আশা করি তাতেই সমৃদ্ধ হবেন এবং আগামী দিনের এসএফআই এর পথ চলা সম্পর্কে একটা রূপরেখা নিশ্চিতভাবে পাবেন। শুনুন বইমেলা প্রাঙ্গণ থেকে মীনাক্ষী মুখার্জির সেই সাংবাদিক সম্মেলন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, এইরকম খবর আপনাদের সামনে আমরা আরো তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ। অভিনন্দন জানাচ্ছি যে আমরা একটি প্রেস মিট কল করেছিলাম এবং আপনারা তাতে সাড়া দিয়েছেন। প্রথমবার নয়, আপনারা সহযোগিতা করেন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে, আমাদের যুবশক্তি স্টল 508 নম্বর। ফলত আমরা যখন আমাদের বুক স্টলে আছি, তাই আমরা আমাদের বুক স্টলের সামনেই এই প্রেস মিটটা কল করেছি। ডিওয়াইএফআই সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে এবং সেই লড়াইয়ের অংশীদারিত্ব হিসাবেও আমরা ইনজাস্টিসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নাইনসাফির বিরুদ্ধেও এই লড়াইটা আমাদের টানা চলছে। আপনাদেরকে মূলত নির্দিষ্ট কয়েকটি বিষয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাতে চাইছি। প্রথম আমরা জানাতে চাইছি যে আমাদের রাজ্য সম্মেলন 21, 22, 23 জুন 2025 সাল আমরা আমাদের রাজ্য সম্মেলন করব। এটা মুর্শিদাবাদে আমাদের এবারে রাজ্য সম্মেলন হচ্ছে। ডিওয়াইএফআই এর মেম্বারশিপ বছরের শেষে আমরা ক্লোজ করব। সারা বছর ধরে আমাদের সদস্য পদের কাজ চলে, সেই কাজ আমরা শেষ করেছি। এবারেও আমাদের সদস্য পদ বেড়েছে 51,000-এরও বেশি। আমরা 2021 সাল থেকে 2024 সালের যদি আমরা এই টার্মটা দেখি, তাহলে এই সময়কালে আমাদের 2,30,000-এর কাছাকাছি মেম্বারশিপ হয়েছে। যারা মেম্বার হয়েছেন তারা নিজেদের ইচ্ছেতেই মেম্বার হয়েছে ডিওয়াইএফআই। আমরা জানি এর থেকে আরও অনেক বেশি সাধারণ যুবদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের পক্ষে আমাদের যাবার আরও অনেক স্কোপ আছে। কিন্তু 2011 সালের আগের থেকে
গোটা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রের অনুপস্থিতি রয়েছে, সেই অনুপস্থিতির কারণে এবং আক্রমণ এখনো পর্যন্ত কাজের জায়গায়, গ্রামাঞ্চলে, একটু ইন্টিরিয়ারে যা রয়েছে, এই দুটোকে অতিক্রম করে, এই দুটোকে প্রতিহত করেই আমাদের কমরেডরা এই প্রতিকূল পরিস্থিতিতেই গোটা সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী তারা নিচে নেমে সাধারণ লোকদের কাছে যেভাবে পৌঁছাতে পেরেছেন, তাতেই আমাদের এই সদস্যপদ। আমাদের সদস্যপদের কোনো অনলাইন ব্যবস্থা নেই। মানুষের কাছে গিয়ে আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে, নির্দিষ্ট বয়সের ভিত্তিতেই আমাদের এই সদস্যপদ। অগ্রগতি কম, মন্থর, কিন্তু এই সময়কালে যারাই সদস্যপদ গ্রহণ করছেন বা করতে পারছেন না, কিছুটা আমাদেরও সাংগঠনিক যা দুর্বলতা, যে গণতন্ত্র না থাকা, আক্রমণ বাড়া, প্রতিনিয়ত একটি থ্রেট কালচার এবং টেররের মধ্যে নির্দিষ্ট এলাকায় কাজ করা, সেই জায়গা থেকে এর থেকে অনেক বেশি সাধারণ যুবরা আমাদের লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেন। ফলত যে সকল কর্মী, সমর্থক, সদস্যবৃন্দরা সারা বছর ধরে এই কাজে সাধারণ মানুষের সাথে 15 থেকে 40 এই বয়সের সাথে থাকেন, তাদের দাবিতে লড়াই করেন, আমরা যারা সদস্য হয়েছেন এবং যারা এই সদস্য নিজেরা হয়েছেন এবং অন্যদেরকে করতে নিজেরা ভূমিকা পালন করেছেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এর বাইরে আমাদের যে 2-3টে পলিটিক্যাল কথা, যে আরজি করের ইস্যুতে যা কোর্ট রায় দিল, তাতে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বেশি পুঞ্জীভূত হলো এবং আমরা এটা স্পষ্ট দেখতে পেলাম যে যখন শাসক স্বৈরাচারী হয়ে যায়, তখন তার নিজের একজন রাজ্য সরকারি কর্মচারীকে রাজ্য সরকারি অফিস বা হসপিটাল সেখানেই মেরে ফেলার পরেও, ধর্ষিতা হয়ে যাবার পরও সে ন্যায় বিচার পায় না, উল্টে তার পরিবার, পরিজন, সন্তানহারা মা বাবা যখন এই বিচারের জন্য আকুল, আরতি এবং মেজাজ দেখান, তখন তাদেরকে অপমান করা হয়, তাদেরকেও থ্রেট করা হয়। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলছি, যারা এই কাজ করছেন চরম অরাজনৈতিক, কারণ প্রশাসনিক চেয়ারে বসে কোনো একজন বিচার প্রার্থীকে কেউ এইভাবে তাকে শাসাতে পারেনি, ফলত চরম অমানবিক। একজন সন্তানারা মা বাবা যে তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন সমাজের স্বার্থে, একটি ব্রেনি স্টুডেন্ট, এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে ক্রিম ব্রেন প্রতিদিন বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে কাজের সুযোগ নেই। সেখানে যখন একটি ব্রেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল, সেই মেয়েটিকে, সেই ডাক্তারটিকে তার সবথেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম পাশবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো। আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে নিতে পেরে তারা যখন প্রতিবাদ করছেন, তখন তাদের পক্ষে যা মনোভাব এবং মন্তব্য করা হচ্ছে তা চরম অমানবিক এবং এটি চরম অসভ্যতম